নমস্কার, সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজকের বিশেষ খবর হলো 3 দেশ সফর শেষে নয়াদিল্লিতে ফিরলেন প্রধানমন্ত্রী। আগরতলায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি সিভিল হাসপাতালের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। আগরতলার সিটি সেন্টারে আজ থেকে শুরু 3 দিনব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনী। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা ভারতের। ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে এই প্রথম সেমিফাইনালে মুখোমুখি শীর্ষ 4 দল। এবারে বিস্তারিত সংবাদ। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই 3 দেশ সফর শেষে নয়াদিল্লিতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দেশ সফরকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা, খনিজ, কৃষি, সামুদ্রিক নিরাপত্তা এবং মহাকাশ ক্ষেত্রে সমঝোতা স্মারক ও চুক্তি বিনিময় হয়। এরপর অস্ট্রেলিয়ায় 3য় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে ভারতের জাতীয় বিনিয়োগ ও পরিকাঠামো তহবিলের 500 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ওই দেশ। তাছাড়া নিউজিল্যান্ড সফরে ভারত ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী 2 দেশের কৌশলগত অংশীদারিত্ব গঠনের ঘোষণাও করেন। আগরতলা শহরের প্রধান হাসপাতালগুলির উপর রোগীর চাপ কমিয়ে স্বাস্থ্যসেবাকে আরও সার্বজনীন, আধুনিক ও সহজলভ্য করার লক্ষ্যে আজ উদ্বোধন হলো ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় আগরতলা সিভিল হাসপাতাল। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সিভিল হাসপাতালের উদ্বোধন করেন। পরে হাসপাতালটি ঘুরে দেখেন তিনি। 50 শয্যা বিশিষ্ট এই অত্যাধুনিক হাসপাতালে রয়েছে পেপারলেস নিবন্ধন ব্যবস্থা, যা রোগীদের দ্রুত, স্বচ্ছ, সহজ ও সময়াশ্রয়ী স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে। রাজ্যের স্বাস্থ্য অবকাঠামোকে আরও শক্তিশালী করা এবং প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। এই হাসপাতালে আধুনিক সব ব্যবস্থা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের জন্য 12 জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। তিনি জানান, এই সিভিল হাসপাতালে প্রাতকালীন বহির্বিভাগের পাশাপাশি সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু হবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করবেন। এদিকে এই উপলক্ষে আগরতলার তুলসীবতী বালিকা বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং অন্যান্য আধিকারিকেরা। পেশেন্টরা এখানে আসবেন, এখানে তো পয়সা দিতে হবে না, কিন্তু পেশেন্টরা যখন আসবেন নিজেদেরকে যেন এটা ফিল করে যে আমার এখানে পরিষেবা পাচ্ছি, যেটা কর্পোরেট সেক্টরে গিয়ে পয়সার বিনিময়ে যেটা পায় সেটা যেন সরকারি পর্যায়ে বিনা পয়সায় সেটা পায়। এর জন্য একটা চিন্তা ভাবনা ছিল। তো আজকে আমরা ফাউন্ডেশন করেছিলাম 1 বছর আগে। তো আজকে তার উদ্বোধন হলো। এই হসপিটালে পেপারলেস সমস্ত কিছু হবে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে সেটা ওপিডি হোক, আইপিডি হোক, সব জায়গার মধ্যে পেপারলেস হবে। এটা আমরা একটা মডেল হসপিটাল হিসেবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে চাইছি। যা মডার্ন ফেসিলিটিস যা দরকার এখানে আছে এবং আধুনিক যে টেকনোলজি সেটাকে বেস করে কিন্তু হসপিটালটা তৈরি হয়েছে। প্রায় 50 বেডের হসপিটাল হচ্ছে এবং প্রতিটা বেডের সাথে অক্সিজেন যে পাইপলাইন সেটারও ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, এখানে ড্রেস কোডও আমাকে যা বললো, ড্রেস কোড সমস্ত ডাক্তারবাবু এবং অন্যান্য যারা স্বাস্থ্যের সাথে যুক্ত সবাইকেই এটা ড্রেস কোড দেওয়া হয়েছে। এটা আধুনিকতম যে ব্যবস্থা সেটা এই হসপিটালে করা। মেডিসিনের ওপিডি থাকবে, পেডিয়াট্রিক্সের ওপিডি থাকবে, অবস গাইনির ওপিডি থাকবে, ইএনটির থাকবে, ডেন্টালের ওপিডি থাকবে। পাশাপাশি এখানে যা দেখলাম যে বিভিন্ন যেসব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের জন্য বেডেরও
তার এয়ারমার্ক করা হয়েছে। আমার মনে হয় ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আরেকটা পালক, আমাদের স্বাস্থ্য দপ্তরের মাথায় কিন্তু আরেকটা পালক মানে সেখানে আমি বলবো সেটা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা ও উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, বললেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজ নিজ বিধানসভা এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে জনতার দরবার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে জনতার দরবারের মতো কর্মসূচি সাধারণ মানুষের সমস্যা সরাসরি জানার এবং দ্রুত সমাধানের একটি কার্যকর মাধ্যম। এই কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সমস্যার কথাগুলিও শোনেন এবং বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাসও দেন অর্থমন্ত্রী। আমার এলাকার সাধারণ মানুষের সমস্যা থাকে অনেক। যারা বুথ প্রেসিডেন্ট বা আমার যে সমস্ত কার্যকর্তারা এগুলো সমস্যার সমাধান করতে সবকটা পারে না, তখন তারা আমার কাছে আমি সেই সমস্যার সমাধান করে দিই। যতদিন দায়িত্ব থাকবে দায়িত্ব আমি পালন করবো। ক্যামেরার ফ্রেমে জীবন্ত হয়ে উঠেছে ত্রিপুরার সবুজ অরণ্য, দুর্লভ বন্যপ্রাণী আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য। রাজ্যভিত্তিক বন মহোৎসবকে সামনে রেখে আগরতলার সিটি সেন্টারে আর্ট গ্যালারিতে আজ থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী এক বিশেষ চিত্র প্রদর্শনী। এর উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন বন দপ্তরের প্রধান সচিব রবীন্দ্র কুমার শ্যামল, পিসিসিএফ প্রশাসনিক চৈতন্যমূর্তি প্রসাদ রাও সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট 58টি আলোকচিত্র। শুধু সৌন্দর্য উপভোগই নয়, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য বলে জানান বনমন্ত্রী। আগামী 18 জুলাই তেলিয়ামুড়ায় এবারের রাজ্যভিত্তিক বন মহোৎসব উদযাপন হবে বলেও জানান মন্ত্রী। প্রদর্শনী চলবে 14 জুলাই পর্যন্ত। বন মহোৎসবের প্লাগ লগ্নে আমরা এইগুলো ওয়াইল্ড লাইফ বা আমাদের ফরেস্ট রিলেটেড যে ফটোগ্রাফিগুলো, ত্রিপুরায় কি কি ন্যাচারাল বিউটি বা ন্যাচারাল সিন রয়েছে, এগুলো শহরের মাঝে যারা আছেন তাদের কাছে তুলে ধরা। আপনারা জানেন যে আজকের ছেলেমেয়েরা তারা মোবাইলে কোন অ্যাপ খুঁজে পাওয়া যায় এগুলোকে বেশি ওরা জানবে, কিন্তু প্রকৃতিতে আমাদের এখানে কি কি আছে এগুলো আমরা যদি ফটো এক্সিবিশনের মাধ্যমে যদি তুলে না ধরি তারা কিন্তু সেগুলো জানবে না। একটা ফটো কিন্তু হাজার হাজার মানে কথা বা শব্দ দিয়ে যেগুলো আমরা বোঝাতে চাই, একটা ফটো কিন্তু সেটা একটা ফটো দিয়েই প্রকাশ করবে। प्रत्येक वर्ष हम लोग वन महोत्सव करते हैं। इसी साल 18 तारीख को, इसी महीना का 18 तारीख को हम करेंगे, उसको सेलिब्रेट करेंगे तेलियामुड़ा में। इसीलिए उससे पहले आज पार्ट ऑफ दैट ये एग्जीबिशन सबका भलाई के लिए, सब लोग देखने के लिए ये फॉरेस्ट डिपार्टमेंट की तरफ से किया गया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল এবং লোকাল টু গ্লোবাল এই ভাবধারায় উজ্জীবিত হয়ে নানা জনপদে গ্রামীণ কারিগর ও শিল্পীরা তৈরি করছেন নানা প্রয়োজনীয় সামগ্রী। ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রে সায়দার পার পঞ্চায়েতের এক গ্রামীণ মহিলা নানা রকমের হাত পাখা তৈরি করে চলেছেন। এ নিয়ে দেখুন একটি প্রতিবেদন। কথায় আছে, শীতের কাঁথা, বর্ষার ছাতা আর গরমের পাখা, এই তিনটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। যন্ত্র সভ্যতার এই যুগে এসি, এয়ার কুলার, বিদ্যুৎ চালিত ফ্যান থাকলেও হাত পাখার কদর কিন্তু আজও কমেনি। ত্বকে বাতাস দিয়ে ঘাম বাষ্পীভূত করাও ঠান্ডা অনুভবের জন্য হাত পাখার জুড়ি মেলা ভার। ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের সায়দারপাড় এলাকার গ্রামীণ মহিলা রানী দেবনাথ হাত পাখা তৈরির এক দক্ষ কারিগর। নিজ বাড়িতেই তিনি এই কুটির শিল্প গড়ে তুলেছেন। বর্তমানে নানা ডিজাইনের হাত পাখা তৈরি তার নেশা ও পেশা। খুচরো, পাইকারি, এমনকি গ্রামীণ মেলায় তার তৈরি হাত পাখা দেদার বিকোচ্ছে। এক সাক্ষাৎকারে গ্রামীণ এই শিল্পী রানী দেবনাথ জানালেন, আমি হস্তশিল্পের কাজ করি, ঠিক আছে, পাখা টাকা বানাই, এটা আমার বাঁশ বেতেরও বানাই,
তাল পাতারও বানাই, সুতা দিয়েও করি। এই তো বাঁশবেতটাও আমার কিনতে লাগে, তাল পাতাটাও আমি কিনিয়া আনিয়া করি, সুতাটাও কিনিয়া আনিয়া বানাই। আমি এটা আমার একটা বানাইতেও আমার আনন্দ লাগে। আর এটা তো আমি এখন বিক্রিও করি, আগে বিক্রি ওই তো ঘর থেকে আনিত গ্রামের মানুষে, এখন আমি মেলায় টেলায় বিক্রিও করি, ওই কুমারঘাট বাজারে পাইকারিও নিয়া দেই। এটা একটা মোটামুটি একটা আমার এখন পেশার মতো হয়ে গেছে গিয়া, এটা আমার ভালো লাগে দেখি আমি করি। আমরা গ্রামের মানুষও আছে যারা শিকার ইচ্ছা আমার কাছে আয়, আমি তারাও শিখাই। আর তো উল দিয়েও আরো আমি বিভিন্ন ধরনের কাজ করি, পাখাও বানাই উলেরও। এটি এখন নাই আর কি, এখন যেটি আছে এটি আনছি সামনে। এটা সবকিছু আমি বানাই, বিক্রিও করি মেলায় মেলায় নিয়ে। আর সড়ক মেলা টেলায় তো আমি বিভিন্ন জায়গায় যাই নিয়ে বেশি। রাজকীয় দরবার থেকে মন্দির উপাসনালয়ে পাখা ব্যবহারের ঐতিহ্য আমাদের দেশে সুপ্রাচীন। আধ্যাত্মিক ভক্তি, মাঙ্গলিক কর্মে দেবতার প্রতি সম্মান জানাতে হাত পাখার প্রচলন যেমন ছিল, তেমনি আজও আছে। দেশীয় কারুশিল্পের এক শিল্পকলা এই হাত পাখা। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর যুগেও হাত পাখা আজও জনপ্রিয় ও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন ঊনকোটি জেলার প্রবীণ ধর্মীয় ব্যক্তিত্ব চন্দ্রকান্ত সিংহ। যে কোনো ষোড়শ উপচারে পুজো হলেই, ভগবানের হোক, যজ্ঞকর্মে হোক, জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে হোক, অভিষেকে হোক, চামর বা পাখা দোলানোর যে আন্তরিক সেবাভাব ভক্তের, এই ব্যবস্থার জন্য বিশেষ করে তালপাতা অত্যন্ত সংবেদনশীল এবং তার মধ্যে তরঙ্গ প্রবাহিত হয়। বায়ুতত্ত্বকে, যে বায়ু সেবনের মাধ্যমে আমরা ভক্তরা ভগবানের বিগ্রহের বা কোনো রাজ্যাভিষেক হোক তাকে দুলায় চামড়াদি বেজনের সময় তাল পাখা অত্যন্ত সংবেদনশীল ব্যাপার। দীর্ঘদিন তালপাতা তার প্রবাহ বিস্তার করে রাখে পরিবেশের মধ্যে, সেখান থেকে শক্তি সংগ্রহ করে। ভক্ত যখন এই তালপাতা দিয়ে বাতাস করবে, এই শীতলতা, এই আবেশ সেখানে বেশি হয়। চিরন্তন সত্তা এই তাল পাখা। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী হওয়ার কারণে তালপাতার পাখা সহ বাঁশ বেতের পাখা আজও গ্রাম শহর সর্বত্রই ব্যবহার করা হয়। কারুশিল্পীরা নিত্য নতুন নকশায় তৈরি করে চলেছেন হাত পাখা। এতে করে রক্ষা পাচ্ছে আমাদের ঐতিহ্য ও পরম্পরা। বিকল্প আয়ের পথও এতে করে প্রস্তুত হচ্ছে। আত্মনির্ভর ভারত গঠনে এক অভিযাত্রা বলাই যেতে পারে। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। ভারত ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে জাহাজে থাকা 11 জন ভারতীয়র মধ্যে 10 জনকে উদ্ধার করা হয়েছে, একজন এখনও নিখোঁজ রয়েছেন। বিদেশ মন্ত্রক জানায় ওমানে ভারতীয় দূতাবাস উদ্ধার অভিযানের উপর নজর রেখেছে। পাশাপাশি আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ভারত। একসময় সংসারের হাল ধরতে সামান্য সেলাইয়ের কাজে ছিল ভরসা। আজ সেই নারী বছরে আয় করছেন প্রায় 8 লক্ষ টাকা। শুধু তাই নয়, TRLM এর সহায়তায় স্বসহায়ক দলের মাধ্যমে স্বনির্ভরতার নতুন দিশা খুঁজে পাচ্ছেন সিপাহীজলা জেলার বিশালগড় ব্লকের প্রায় 14,000 মহিলা। তাদের মধ্যে 3,000 মহিলা ইতিমধ্যেই পরিণত হয়েছেন লাখপতি দিদিতে। একটি প্রতিবেদন। তখন গৃহশিক্ষক স্বামীর সীমিত আয়ে কোনো মতে সংসার চলত। বাড়তি আয়ের আশায় প্রায় 10 বছর আগে স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত হন বিশালগড়ের বাইদ্যাদিঘির গ্রামের রুকসানা বেগম। তখনও তিনি ভাবেননি এই সিদ্ধান্তই একদিন বদলে দেবে তার জীবন কাহিনী। 4 বছর আগে TRLM এর সহায়তায় প্রশিক্ষণ ও কম সুদে ব্যাংক ঋণ নিয়ে শুরু করেন চটের ব্যাগ তৈরির কাজ। পরিবেশ বান্ধব এই ব্যাগের চাহিদা রাজ্যের পাশাপাশি বহিরাজ্যেও পৌঁছে যেতেই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। বর্তমানে মাসে 40 থেকে 60 হাজার টাকা এবং বছরে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা আয় করছেন রুকসানা বেগম। TRLM এর সাহায্যে লোন নিয়ে আমি বিজনেসটা শুরু করি। তারপর আমি ধাপে ধাপে অনেকগুলো মানে 8-9 লাখ টাকার মতনই লোন নিছি। তো নিয়ে আমি বিজনেসটা শুরু এতটুকু অবধি আইছি। তো এখন আমি লাখপতি একজন দিদি। আমি আয় আমার মাসে 40 থেকে 60 হাজার টাকার মতন আয় আসে। এখন আমি লাখপতি, আমি অনেক খুশি। রাজধানী আগরতলার বিভিন্ন দোকান, পূর্বাশা, সরস মেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে
আয়োজিত মেলা, সরকারি বেসরকারি নানা অনুষ্ঠানে উপহার সামগ্রী হিসেবে স্থান করে নিয়েছে নিগম এসএইচজির তৈরি এই হস্তশিল্প। বিভিন্ন নকশা ও ব্যাগ কিনতে অনেক ক্রেতাই এখন চলে আসেন রুকসানার বাড়িতে। তার সাফল্যের অনুপ্রাণিত হয়ে এই স্বসহায়ক দলের কোহিনুর বেগম, আকলিমা বেগম, সঙ্গীতা সিনহা ও সাহেদা আক্তারের মতো অনেক মহিলাও খুঁজে পেয়েছেন বাড়তি আয়ের নতুন পথ। প্রধানমন্ত্রীর লাখপতি দিদি উদ্যোগ গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর হয়ে ওঠার স্বপ্নকে আরও শক্তি জুগিয়েছে বলে মনে করছেন টিআরএলএম-এর বিশালগড় ব্লকের কোঅর্ডিনেটর পিয়া মজুমদার। তার কথায় বিশালগড় ব্লকে বর্তমানে প্রায় 1400 স্বসহায়ক দলে প্রায় 14,000 মহিলা যুক্ত রয়েছেন। তাদের মধ্যে ইতিমধ্যেই 3,000 মহিলা লাখপতি দিদিতে পরিণত হয়েছেন। শুধু রোকসানা বা কোহিনুর রাই নয়, এই এলাকার বহু মহিলারা আজ প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে লাখপতি দিদি হওয়ার স্বপ্ন দেখছেন। টিআরএলএম-এর সহায়তায় তারা খুঁজে পাচ্ছেন রোজগারের নতুন দিশা। সিপাহীজলা জেলার বাইদ্যারদিঘি থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। রথযাত্রা মহোৎসব উপলক্ষে আজ চৈতন্য গৌরীয় মঠ জগন্নাথ জিউ মন্দিরে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির ও রক্তদান উৎসব। এর সূচনা করেন মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ সহ অন্যান্যরা। এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ঔষধ বিতরণ করা হয়। রক্তদান শিবিরে মেয়র রক্তদানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। ধর্ম বলি এটা সেবা, ধর্মী সেবা বা সেবাই ধর্ম। তাকে সামনে রেখে আজকের এই সেবামূলক কাজ আমি বলবো। রক্তদান মহৎদান, এটা আমরা বিশ্বাস করি এবং এটার কোনো তুলনা না। আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই রক্তের বিকল্প এবং রক্তের সম্পর্ক আমরা বলি প্রায় সময় যে রক্তের সম্পর্ক আমার সঙ্গে ওনার আছে। আজকে যারা রক্ত তারই রক্তের সম্পর্ক হচ্ছে। আমার রক্ত আর্জন দিচ্ছি, তার সঙ্গে আমার রক্ত সম্পর্ক হচ্ছে। রক্ত সম্পর্ক এমনি পারিবারিক হয় না, পারিবারিক হচ্ছে যারা দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টির নবগঠিত পূর্ণাঙ্গ জেলা কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল আজ বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস, মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়াও এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাস এবং খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় সহ নবগঠিত জেলা কমিটির সমস্ত সদস্যরা। এই সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানান ভগবান দাস। আজকে এই পূর্ণাঙ্গ জেলা কমিটির একটা বৈঠক এখানে রাখা হয়েছে, সাংগঠনিক বৈঠক। এটা আমাদের সংগঠনের রীতিনীতির মধ্যেই সেটা রয়েছে। আমাদের মাননীয় সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনজি উনি সেই নির্দেশ রেখেছেন যে প্রত্যেকটা জেলার নিয়মিত বৈঠক, মাসিক বৈঠক, মন্ডলের মাসিক বৈঠক এবং তার নিচেও আমাদের মাসিক বৈঠক। তো সেই নিয়ম অনুসারেই আমাদের বৈঠকগুলো চলে। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর ও ক্ষমতায়নের লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলা হস্ততাঁত, হস্তশিল্প ও রেশম শিল্প দপ্তর নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ধর্মনগরের দেওছড়া রামনগর তন্তুশিল্প সমবায় সমিতিতে তাঁত বুননের উপর একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। একটি প্রতিবেদন। নিজের হাতে কাপড় বুনে স্বনির্ভর হওয়ার স্বপ্ন এখন আর কেবল স্বপ্ন নয়। উত্তর ত্রিপুরা জেলার হস্ততাঁত, হস্তশিল্প ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে ধর্মনগরের দেউছড়ার রামনগর তন্তু শিল্প সমবায় সমিতিতে শুরু হয়েছে 120 দিন ব্যাপী তাঁত বুনন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। প্রশিক্ষণ দেয়া হচ্ছে মহিলাদের মণিপুরি পাঁচরা,
গামছা, বেড কভার সহ বিভিন্ন ধরনের তাঁতজাত পণ্য তৈরির। আমরা কোনোদিনও এই সমস্ত কাজ করিনি। আমরা সাধারণত বাঙালি ঘরের বউ, যেগুলো সব মণিপুরি পাঁচরা, গামছা এইসব এখানে আমরা প্রশিক্ষণ নিতেছি, অনেক কিছু শিখছি। আমরা 20 জন মহিলা এখানে কাজ করছি, অনেক কিছু শিখতেছি। যেমন ধরেন গামছা, পাঁচরা, তারপর আঁচল, এইসব জিনিস, বেড কভার, অনেক কিছু শিখেছি। নিজেকে নিজে এখন আরো এগিয়ে নিতে চাইতেছি। এই প্রশিক্ষণের আগে তাঁত বুননের কাজ সম্পর্কে যাদের তেমন ধারণা ছিল না, এখন তারা নিজেরাই বিভিন্ন ধরনের কাপড় তৈরি করতে পারছেন। এই দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাড়িতে বসেই উৎপাদন করে পরিবারের আয়ে সহযোগিতা করার পাশাপাশি আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার আশাও প্রকাশ করেছেন প্রশিক্ষণার্থীরা। এই ট্রেনিং থেকে গামছা, পাঁচরা, বেড কভার এগুলি তৈরি হচ্ছে এবং এই তৈরির ফলে আমরা অনেক উপকৃত হচ্ছি। এখানে ট্রেনিং আসার ফলে সবাই আমরা কাজ শিখছি এবং বাড়িতে গিয়ে যাতে আমরা এই কাপড়গুলা বুনে ভবিষ্যতে যাতে আমরা অনেক উন্নতি করতে পারি। জেলা হস্ত তাঁত, হস্তশিল্প ও রেশম শিল্প দপ্তরের সহকারী পরিচালক জ্যোতি বিকাশ চাকমা জানাচ্ছেন, আমরা 20 জন উইভার্সকে নিয়ে 120 দিনের ট্রেনিং প্রোগ্রাম এর মধ্যে শুরু করে দিয়েছি। আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করা এবং ভালোভাবে প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে আত্মনির্ভর এবং স্বাবলম্বী করে গড়ে তোলা। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য মহিলাদের দক্ষ করে গড়ে তোলা এবং স্বনির্ভর হওয়ার সুযোগ সৃষ্টি করা। তার কথায়, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা শুধু নিজেরাই আয় করতে পারবেন না, বরং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হবেন। দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছেন উত্তর ত্রিপুরা জেলার মহিলারা। সরকারি এই উদ্যোগ তাদের হাতে শুধু একটি নতুন পেশাই তুলে দিচ্ছে না, বরং আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের পথও দেখাচ্ছে। ধর্মনগর থেকে বুদ্ধ ভট্টাচার্যের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত হোটেল সোনারতরী বি ডিভিশন ফুটবল লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা। এবছর 9টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বি ডিভিশন ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বীরেন্দ্র ক্লাব বনাম বিবেকানন্দ ক্লাব। রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের জানান, ফুটবল অ্যাসোসিয়েশন এই ধরনের টুর্নামেন্ট করে রাজ্যের যুবকদের নেশার কবল থেকে বের করে আনছে এবং যুবকদের খেলার প্রতি আরও আগ্রহী করে তুলছে। আজকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বি ডিভিশন যে লিগ হয় সেটা আজকে থেকে তার শুরুয়াত হচ্ছে। যে প্রায় 9টি ক্লাব এই বি ডিভিশন খেলায় অংশ নিচ্ছে। এই যে ফুটবল অ্যাসোসিয়েশন, ফুটবলের প্রতি একটা প্রেম, ফুটবলের প্রতি যে একটা আকর্ষণ, সেটাকে দীর্ঘদিন ধরে আমরা বছর বছর অপেক্ষা করে থাকি। বি ডিভিশন খেলা, সি ডিভিশন খেলা, এই খেলার মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা যুবক যুবতীরা রয়েছে তাদেরকে উৎসাহিত করা এবং আগামী দিন এইভাবেই আমাদের এই যুব সমাজকে এই খেলায় উদ্বুদ্ধ করে আমাদের যেরকম নেশার যে আমাদের যুব সমাজকে পিছিয়ে পড়ার করাল গ্রাস দিনকে দিন আমরা দেখছি, তাকে প্রতিহত করা এবং সমস্ত যুবক যুবতীদেরকে এই খেলার মাঠে আকর্ষণ বাড়িয়ে তোলা। বিশ্বকাপ ফুটবলের 96 বছরের ইতিহাসে এই প্রথম ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ 4 দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী 15 জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স এবং স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ডের বিরুদ্ধে। খেলা দুটি হবে ভারতীয় সময় রাত 12:30টায়। এদিকে আজ রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনাল
আর্লিং হালান্ডের 2-1 গোলে হারিয়ে শেষ 4-এ পৌঁছে গেল ইংল্যান্ড। নির্ধারিত সময়ে খেলার ফলাফল 1-1 ড্র থাকার পর জয় আসে অতিরিক্ত সময়ে। অন্যদিকে আজ সকালে উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ সুইজারল্যান্ডকে 3-1 গোলে পরাজিত করে 23তম বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ফলাফল 1-1 থাকায় ম্যাচের ফয়সালা হয় অতিরিক্ত সময়ে। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার 2-1টি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 88%। 24 ঘন্টায় এমবিবি বিমানবন্দরের আশেপাশে বৃষ্টির পরিমাণ 55.6 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। 3 দেশ সফর শেষে নয়াদিল্লিতে ফিরলেন প্রধানমন্ত্রী। আগরতলায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি সিভিল হাসপাতালের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। আগরতলা সিটি সেন্টারে আজ থেকে শুরু 3 দিনব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনী। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা ভারতের। ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে এই প্রথম সেমিফাইনালে মুখোমুখি শীর্ষ 4 দল। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।